আজকে প্রথম যে কোয়েশ্চেনটা দিয়ে শুরু করছি, ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে which of the following does not belong to monetary aggregate M3? এটা যদি কারোর বুঝতে একটু অসুবিধে হয় আমি মার্ক করে দিলাম M3। যে অপশনস গুলো দেওয়া আছে সেই অপশনস গুলোর মধ্যে কোনটা মানিটারি এগ্রিগেট M3 এর কম্পোনেন্ট নয় সেটাই জানতে চেয়েছে। চারটি অপশন আছে। ফার্স্ট অপশন হচ্ছে কারেন্সি উইথ দ্য পাবলিক অ্যান্ড আদার ডিপোজিটস উইথ দ্য আরবিআই। অপশন 2 তে আছে সেভিংস ডিপোজিট অফ দ্য ব্যাংকস। অপশন 3 তে রয়েছে রেকারিং ডিপোজিটস অফ ব্যাংক। আর ফোর্থ অপশনে আছে টোটাল ডিপোজিটস অফ পোস্ট অফিসেস। এই চারটি অপশন দেওয়া আছে, এই চারটের মধ্যে কোনটা M3 এই মানিটারি এগ্রিগেটস এর মধ্যে পড়ে না, which is not included within monetary aggregate M3, সেটাই প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে। তোমরা তোমাদের মতন আনসার একটু ভেবে রাখো, আমি সময় দিচ্ছি আনসারটা কি হবে এবং তার ক্ল্যারিফিকেশন। স্যার হতে পারে আমার মনে হচ্ছে, কারণ বিসিডি M3 তে পড়ে, এই M3 এর মধ্যে পড়ে, এটা মনে হচ্ছে পড়ে না। স্যার অপশন ডি। স্যার অপশন ডি হবে, পোস্ট অফিসেরটা M2 এর মধ্যে পড়ে। M2 যেটা পড়ে সেটা M3 এর মধ্যে পড়বে, কারণ M3 হচ্ছে M2 প্লাস। একটা আনসার তোমাদের মনে হচ্ছে আদার দেন ডি? আর কারোর অন্য কোনো আনসার মনে হচ্ছে? আমার মনে হচ্ছে স্যার। আচ্ছা, মনে হচ্ছে। বেশ, আগে আমি আনসার গুলো নিয়ে নিই, কার কি আনসার মনে হচ্ছে, তারপর আমি ক্লারিফিকেশন গুলো জিজ্ঞাসা করব। একটা আনসার পেয়েছি অপশন এ, আর একটা আনসার পেয়েছি অপশন ডি। এই দুটো ছাড়া আর কারোর কোনো অন্য অপশন আনসার বলে মনে হয়? আচ্ছা, এবার আমাকে ফার্স্ট বলো যে অপশন এ যার মনে হচ্ছে যে কারেন্সি উইথ পাবলিক অ্যান্ড আদার ডিপোজিটস উইথ আরবিআই, কেন মনে হচ্ছে যেটা M3 এর পার্ট নয়? এর ক্ল্যারিফিকেশনটা একটু তোমার যা মনে হচ্ছে তুমি সেইভাবে দেওয়ার চেষ্টা করো, তারপর আমি আমার ক্ল্যারিফিকেশন দেব। বি সি ডি এগুলা M1 M2 M3 তে আছে, এবার আমি এক্সাক্ট মনে নেই কোনটা কোথায় আছে, কিন্তু এটা মনে হচ্ছে যেন M1 M2 M3 এর মধ্যে কোথাও নেই আরবে এটা। আচ্ছা বেশ, এটা তোমার ক্ল্যারিফিকেশন। অপশন ডি যার মনে হচ্ছে, কেন অপশন ডি মনে হচ্ছে সেটা ক্ল্যারিফিকেশনটা একটু বলো। স্যার কারেন্সি উইথ পাবলিক এন্ড আদার ওটা আছে, সেভিংস ডিপোজিটও আছে, রেকারিংটাও আছে, টোটাল যে পোস্ট অফিসের এটা স্যার M2 তে আছে, M3 তে নেই, তাই স্যার। স্যার M3 বলতে কি M2 প্লাস ওই সামথিং কিছু বোঝায় না? না, M3 বলতে M1 প্লাস হচ্ছে আরডি, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট এগুলোও থাকবে। স্যার পোস্ট অফিসের ব্যাপারটা তো M4 এ আছে, M3 পর্যন্ত পোস্ট অফিসের মাত্র ডিপোজিট অফ পোস্ট অফিস সেভিং অ্যাকাউন্ট আছে শুধুমাত্র, টোটাল তো আছে না। তোমাদের যে ক্ল্যারিফিকেশন গুলো মোটামুটি ভাবে শুনলাম, এবার আমি আমার ক্লারিফিকেশনটা বলে দিই। প্রথম কথা হচ্ছে M3 যেটাকে আমরা ব্রড মানি বলে থাকি, সেই M3 এর ইকুয়েশন হচ্ছে যে M1 প্লাস তার সাথে থাকে টাইম ডিপোজিটস অফ ব্যাংকস বা টাইম ডিপোজিট উইথ ব্যাংকস। টাইম ডিপোজিটের মধ্যে দুটো জিনিস পড়বে, রেকারিং ডিপোজিট এবং ফিক্সড ডিপোজিট। ব্যাংকিং সেক্টরে সমস্ত ব্যাংকগুলোর কাছে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ফর্মে যত মানি ডিপোজিটেড আছে সেটা M3 এর একটা কম্পোনেন্ট। আর যেটা M1, এই M1 এর মধ্যে আবার দুটো কম্পোনেন্ট আছে। M1 হচ্ছে M0 প্লাস কি হয় একটু বলো দেখি।
স্যার ডিমান্ড ডিপোজিট এবং আদার ডিপোজিট থাকে তো, M1 আরবিআই এর এর সঙ্গে আদার ডিপোজিট আর ডিমান্ড ডিপোজিট ব্যাংকিং সিস্টেমের M1 সঙ্গে মানে থাকে। কি M0 প্লাস তার সাথে কিছু থাকে? স্যার ওই ডিমান্ড ডিপোজিট না থাকে স্যার, ব্যাংক, আর আদার ডিপোজিট থাকবে তো স্যার এম M1 এ। জিরো প্লাস হবে না স্যার। ব্যাংকার M1 এর ডিপোজিট মধ্যে উইথ M0 আরবিআই ওটা হবে। থাকে না স্যার। M1 এর মধ্যে কি ব্যাংকার কি ডিপোজিট, থাকে তাহলে? M1 এ কি কি থাকবে? কারেন্সি ইন জনগণের হাতে যা সার্কুলেশন, টাকা আছে সেটা, প্লাস আরবিআই কারেন্সি এর কাছে যা আদার টাকা আছে। ডিপোজিট আর ডিমান্ড ডিপোজিট, আদার ডিপোজিট আর ডিমান্ড ডিপোজিট। ডিমান্ড ডিপোজিট থাকবে, ডিমান্ড ডিপোজিট উইথ ব্যাংকস আর আদার ডিপোজিট উইথ আরবিআই। এই যে তিনটে জিনিস, এই তিনটে জিনিস নিয়ে হচ্ছে আমাদের M1। আর এই তিনটে কম্পোনেন্টের সাথে আমরা যদি ব্যাংকিং সেক্টরে টাইম ডিপোজিটটাকে অ্যাড করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে M3। তাহলে অ্যাজ পার আওয়ার কোয়েশ্চেন, কারেন্সি উইথ পাবলিক আছে, আদার ডিপোজিটস উইথ আরবিআই আছে, সেভিংস ডিপোজিট উইথ আরবিআই আছে, রেকারিং ডিপোজিট উইথ আরবিআই আছে, নেই যেটা সেটা হচ্ছে টাইম ডিপোজিটস অফ দ্য পোস্ট অফিসেস। সেই জন্য আনসার হবে আমাদের অপশন ডি। টোটাল ডিপোজিট এবারে টোটাল ডিপোজিট অফ দ্য পোস্ট অফিস। হ্যাঁ, টোটাল ডিপোজিটস উইথ পোস্ট অফিস সেটা আমার M3 এর মধ্যে নেই। এবার আমি তোমাদের যদি জিজ্ঞাসা করি একটু এই কোয়েশ্চেনের রেসপেক্টে, যে পোস্ট অফিস ডিপোজিটস এটা কোন কোন মানিটারি এগ্রিগেটের মধ্যে থাকে? M2 আর M2 M4। and M4, M2 M2 M4। M4 এর মধ্যে পড়বে। M2 তে কি থাকে? স্যার সেভিংস M1 অ্যাকাউন্টের প্লাস যে পোস্ট অফিস ডিপোজিট M1 থাকে। plus deposit M1 post থাকে office আর পোস্ট অফিস সেভিং। M2 তে পোস্ট অফিসের কোনটা থাকছে? সেভিংস অ্যাকাউন্টের স্যার ডিপোজিট গুলো। savings bank সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট। আর M4 এ? M4 স্যার অল ডিপোজিট থাকে পোস্ট অফিসের। এক্সেপ্ট হচ্ছে ন্যাশনাল সেভিং সার্টিফিকেটটা ছাড়া বাদ বাকি ওই পোস্ট অফিসের সমস্ত সেভিংস গুলো থাকে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট আর কিছু ছাড়া। বাদ যায়? গভর্নমেন্ট বন্ড ফন্ড এগুলো কিছু থাকলে, এনপিএস এই কেপিএস থাকলে, কিষাণ বিকাশ পত্র এগুলো বাদ যায়। শুধু এনএসসি আর কেভিপি হ্যাঁ, এই দুটো ছাড়া বাকি অল পোস্ট অফিস ডিপোজিট সেটা M4 এর মধ্যে ইনক্লুডেড থাকে। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের কারেক্ট আনসার। এবারে আমরা আসছি কোয়েশ্চেন নাম্বার 2। সিন্স দ্য ইনসেপশন অফ কোঅপারেটিভ মুভমেন্ট, রুরাল ক্রেডিট হ্যাজ বিন institutionalized and expanded, first option. Second option বলেছে rationalized and made cheaper. Option C বলেছে A and B, আর option D বলেছে none of the above। কোনটা হবে? স্যার অপশন এ। অপশন এ। আচ্ছা, বেশ। অপশন এ ছাড়া আর কারোর কোনো আনসার মনে হয়? আদার দেন এ অন্য কারোর কোনো আনসার মনে হয়? আচ্ছা, ফার্স্ট অপশনটা কেন মনে হলো? স্যার সেকেন্ডটা মনে হলো না, তার কারণ যে ওই কম পরিমাণে দেওয়ার কথা বলেছে। আর প্রথমটা মনে হওয়ার কারণ হচ্ছে যে ওই মেড চিপার আছে, ওই জন্য স্যার সেকেন্ড অপশনটা বাদ দিলাম। আর প্রথমটা মনে হয়েছে স্যার যেটা বলেছিল মানে যতটা ছড়িয়ে দেওয়া যায় আর কি, মানে লার্জ স্কেলে গ্রামীণ রুরাল পিপলদের জন্য। বেশ। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে একটু ব্যাপারটা নিয়ে ডিসকাশন করে দেখি। কোঅপারেটিভ মুভমেন্ট অফ রুরাল ক্রেডিট, এই কোঅপারেটিভ মুভমেন্ট অফ রুরাল ক্রেডিট এখান থেকে তৈরি হয় কতগুলো কোঅপারেটিভ ইনস্টিটিউশন, রুরাল কোঅপারেটিভ ইনস্টিটিউশন তৈরি হয়। যে রুরাল কোঅপারেটিভ ইনস্টিটিউশনের মধ্যে দু রকমের ইনস্টিটিউশন আছে। একটা হচ্ছে শর্ট টার্ম ক্রেডিট ইনস্টিটিউশন, আর একটা হচ্ছে লং টার্ম ক্রেডিট ইনস্টিটিউশন।
এক ধরনের কোঅপারেটিভ ইনস্টিটিউশন আছে যারা শর্ট টার্ম লোন প্রোভাইড করে, আর এক ধরনের কোঅপারেটিভ ইনস্টিটিউশন আছে যারা লং টার্ম লোন প্রোভাইড করে। এখন এই যে রুরাল ক্রেডিট, এই রুরাল ক্রেডিটটাকে কেন কোঅপারেটিভ মুভমেন্টের মধ্যে নিয়ে আসা হলো, কেন রুরাল ক্রেডিটের ব্যাপারে কোঅপারেটিভ সিস্টেমকে আনতে হলো, তার ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে হবে। সেই ব্যাকগ্রাউন্ডটা জানলে তবেই কোয়েশ্চেনের কারেক্ট আনসার বের করা যাবে। প্রথমে বলে রাখি, এর কারেক্ট আনসার অপশন এ নয়। প্রথম কথা হচ্ছে যে এই যে আজকে আমরা কোঅপারেটিভ ক্রেডিট ইনস্টিটিউশন গুলো দেখছি, এই কোঅপারেটিভ ক্রেডিট ইনস্টিটিউশন গুলো ইমার্জ করার আগে, তৈরি হবার আগে, আমাদের দেশের যে রুরাল ক্রেডিট সেটা মূলত ডিপেন্ডেন্ট ছিল আনঅর্গানাইজড রুরাল ক্রেডিট সিস্টেমের ওপর। আনঅর্গানাইজড রুরাল ক্রেডিট সিস্টেম বলতে বোঝাতো ল্যান্ডলর্ডস এবং মানি লেন্ডার্স, জমিদার এবং মহাজন। পরিষ্কার দুটো বাংলা ভাষায় বলতে গেলে এই দুটোর মানে দাঁড়ায় ল্যান্ডলর্ডস অ্যান্ড মানি লেন্ডার্স, যাদের কাছ থেকে রুরাল পিপলদেরকে তারা এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি করুক বা নন এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি করুক, তাদের কাছে যেহেতু ব্যাংকিং সিস্টেমকে সেভাবে পৌঁছে দেওয়া সম্ভব তখনও পর্যন্ত হয়নি, ফলে তাদেরকে এই আনঅর্গানাইজড যে সোর্সেস অফ রুরাল ক্রেডিট তার উপরেই তাদের ডিপেন্ড করতে হতো। এবার এই যে আনঅর্গানাইজড সিস্টেমটার কথা বললাম, এর আর একটা নাম হচ্ছে নন ইনস্টিটিউশনালাইজড সিস্টেম। কারণ এরা কেউ ইনস্টিটিউশন নয়, এরা কেউ প্রতিষ্ঠান নয়, এরা ইন্ডিভিজুয়াল, ল্যান্ডলর্ড হোক বা মানি লেন্ডার হোক। ফলে রুরাল ক্রেডিটের ক্ষেত্রে ইনস্টিটিউশনালাইজেশন ব্যাপারটা হয়নি, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা পৌঁছে দেওয়া যায়নি। তাই প্রথম প্রয়োজন ছিল যে এই কোঅপারেটিভ সিস্টেমটার মধ্যে দিয়ে রুরাল ক্রেডিটের ব্যাপারে একটা ইনস্টিটিউশনালাইজ সিস্টেম তৈরি করা। তার কারণ হচ্ছে যে এই যারা আনঅর্গানাইজড সোর্সেস ছিল লাইক ল্যান্ডলর্ডস অ্যান্ড মানি লেন্ডার্স, তাদের মূল উদ্দেশ্য ছিল অ্যাজ মাচ অ্যাজ পসিবল বড়োয়ারদেরকে এক্সপ্লয়েট করা। এক্সপ্লয়টেশন দুভাবে তারা করত। একটা হচ্ছে রিপেমেন্ট অফ লোন, তার যে টেনিওর, সেই টেনিওরটা এক্সেসিভলি অল্প থাকতো, কম দিনের মধ্যে তাদের টাকা ফেরত দিতে হতো। সেকেন্ড যে এক্সপ্লয়টেশনটা তারা করতো সেটা হচ্ছে ভেরি হাই রেট অফ ইন্টারেস্ট। এবং 3 নম্বর হচ্ছে যে কোনো ধরনের রিটেন, কোনো ধরনের এগ্রিমেন্ট হতো না অ্যাট দ্য টাইম অফ লেন্ডিং অর বরোয়িং। ফলে অনেক ক্ষেত্রে যেটা দেখা যেত বা প্রায় সব ক্ষেত্রেই দেখা যেত যে বড়োয়ার এদের কাছ থেকে নেওয়া লোন ফেরত দিতে না পারলে তাদের কোনো অ্যাসেটকে এরা কিন্তু নিজেদের নামে ট্রান্সফার করে নিত, এই বলে যে ইন টাইম তোমরা লোন রিপেমেন্ট করতে পারোনি, তাই আমি সেটাকে রিকভার করব তোমার অ্যাসেটকে আমার নামে ট্রান্সফার করে। অ্যাজ সিম্পল অ্যাজ দিস। এই 3 ভাবে তাদেরকে এক্সপ্লয়েট করা হতো। এই এক্সপ্লয়টেশন থেকে তাদেরকে প্রোটেক্ট করার জন্য যেটা করা হলো সেটা হচ্ছে প্রথম এই রুরাল ক্রেডিট সিস্টেমটাকে ইনস্টিটিউশনালাইজড করা হলো। এই যে কোঅপারেটিভ ক্রেডিট ইনস্টিটিউশন গুলো তৈরি হলো, লাইক স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটিজ বা ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক, এই ধরনের যে কোঅপারেটিভ ইনস্টিটিউশন গুলো তৈরি হলো, যেটা রেগুলেটেড বাই দি গভর্নমেন্ট, যেটা রেগুলেটেড বাই দ্য আরবিআই, ফলে সেখানে এই এলিমেন্ট অফ এক্সপ্লয়টেশনটা থাকলো না। তাহলে কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি বা কোঅপারেটিভ মুভমেন্ট হওয়ার ফলে এই রুরাল ক্রেডিট সিস্টেমটা প্রথমত হলো ইনস্টিটিউশনালাইজড। এবার যেহেতু আর্লিয়ার সিস্টেমে প্রচুর মাত্রায় এক্সপ্লয়টেশন হতো, ফলে যারা রুরাল সেক্টরে যারা এগ্রিকালচারাল বা নন এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি করতেন, তাদের অনেকের পক্ষে এই সোর্সেস গুলো থেকে লোন নেওয়া সম্ভব হতো না।
এবার যখন এটাকে কোঅপারেটিভ মুভমেন্টের মধ্যে দিয়ে আমরা একটা গভর্নমেন্ট রেগুলেটেড ইনস্টিটিউশন কিছু তৈরি করতে পারলাম, তখন এই যারা আগে লোন নিতে চাইতেন না বা নিতে পারতেন না তাদের পক্ষেও এখন লোনটা পাওয়া সম্ভব হলো। ফলে ভলিউম অফ লোন বাড়লো, যেটাকে বলা হচ্ছে যে রুরাল ক্রেডিটের এক্সপ্যানশন হলো। এদের সাথে সাথে আরো একটা জিনিস হলো, যেটা বললাম একটু আগে, যে এক্সপ্লয়টেশন থেকে এদেরকে প্রোটেক্ট করা গেল। এই এক্সপ্লয়টেশন থেকে প্রোটেক্ট করা মানে হচ্ছে এই রুরাল ক্রেডিট সিস্টেমটাকে রেশনালাইজ করা গেল। রেশনালাইজ মানে হচ্ছে যুক্তিপূর্ণ করা গেল। 100 টাকা লোন দিয়ে তাদের ওপর 40% 50% ইন্টারেস্ট চার্জ করা হতো, যেটা কোনো অবস্থাতেই কোনো রেশনাল সিস্টেম হতে পারে না। ফলে সিস্টেম ওয়াজ ইররেশনাল, বাংলা করলে দাঁড়ায় অযৌক্তিক। সেটাকে রেশনালাইজ করা গেল এই কোঅপারেটিভ মুভমেন্টের মধ্যে দিয়ে। আর এই রেশনালাইজেশন বলো বা ইনস্টিটিউশনালাইজেশন বলো, এই দুটোর ফলে যেটা হলো যে আর্লিয়ার সিস্টেমে আনঅর্গানাইজ সোর্সেস গুলোতে যে ভেরি হাই রেট অফ ইন্টারেস্ট চার্জ করা হতো, সেই রেট অফ ইন্টারেস্টটাকে রেশনালাইজ করা হলো। আগে যেখানে 100 টাকায় 30% 40% ইন্টারেস্ট চার্জ করা হতো, সেটা হয়তো 10%, 8%, 7% চার্জ করা হলো, উইচ ইজ রিলেটিভলি চিপার। ফলে কোঅপারেটিভ মুভমেন্টের আরেকটা কন্ট্রিবিউশন হচ্ছে যে সেটা বরোয়িং কে চিপার করেছে, যার ফলেও কিন্তু রুরাল এরিয়াতে বহু মানুষের পক্ষে লোন নেওয়া পসিবল হয়েছে, যেটা তারা আগে চিন্তাই করতে পারতো না। ফলে এই প্রথম যে দুটো জিনিস আমরা বললাম, যে একদিকে এটাকে ইনস্টিটিউশনালাইজ করা হয়েছে, তার মধ্যে দিয়ে সিস্টেমটাকে রেশনালাইজ করা গেছে। রেশনালাইজেশনের একটা ইম্প্যাক্ট হচ্ছে রুরাল ক্রেডিট হ্যাজ বিন মেড চিপার, এবং এই সমস্ত কিছুর কম্বাইন্ড ইম্প্যাক্টে রুরাল ক্রেডিট ভলিউম বেড়েছে, অর্থাৎ সেটা এক্সপ্যান্ডেড হয়েছে। সুতরাং কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি, দ্যাট ইজ বোথ এ অ্যান্ড বি। এই হলো সেকেন্ড কোয়েশ্চেনের আনসার। আমরা চলে যাচ্ছি থার্ড কোয়েশ্চেনে। থার্ড কোয়েশ্চেন বলছে গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড ই অকশন। কোয়েশ্চেনটা এটা কি নিয়েই, has started e-auction of the national assets. Pick the correct statement using the code given below. প্রথম বলেছে due to e-auction it has enhanced transparency and checked crony capitalism. আর 2 নম্বর বলেছে but this may have led to the winner's cards due overbidding by the private firms. ই-অকশনের ফলে কি হয়েছে তার দুটো ইম্প্যাক্ট নিয়ে প্রশ্নটা। দুটো অপশন দেওয়া আছে, কোন অপশনটা হবে বলে মনে হয় ভেবে আনসারটা বলবে এবং তার সাথে ক্লারিফিকেশনটা বলবে। স্যার বোথ 1 and 2 মনে হচ্ছে। বোথ 1 and 2 মনে হচ্ছে। বেশ, আর কারোর সি ছাড়া অন্য কোনো আনসার? স্যার সি। দুজনে সি বলেছো, সি ছাড়া আর কারোর এ বি ডি এর মধ্যে কোনো আনসার মনে হয়? আচ্ছা, প্রথম তাহলে আমাকে একটু বলো যে সি কেন মনে হচ্ছে তোমাদের? স্যার ই অকশনে তো স্যার ট্রান্সপারেন্সিটা অবশ্যই বৃদ্ধি পায়, মানে থ্রু যেহেতু ইলেকট্রনিক্স এর মাধ্যমে ঘটছে জিনিসটা এবং ডাইরেক্ট চোখের সামনে ঘটবে, ট্রান্সপারেন্সি তো সব সেটা এখানে এখানে একটা কোশ্চেন করি, এখানে একটা কোশ্চেন করি যে ই অকশন অফ ন্যাশনাল অ্যাসেট, এটার কোনো এক্সাম্পল বলতে পারবে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? ই অকশন অফ ন্যাশনাল অ্যাসেটের কোনো একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবে? হ্যাঁ স্যার, যেমন স্যার কোল ইন্ডিয়ার হচ্ছে অকশন আসছে, বা টেলিকম সেক্টরে হতে পারে। কোল ইন্ডিয়ার হতে পারে। এখানে অকশনটা করে কি করা হচ্ছে? যে টেলিকম বলছো বা কোল বলছো, এখানে ই অকশন করে কি করা হচ্ছে?
ব্যাপারটা কি, হোয়াট ইজ ই অকশন? স্যার অ্যাসেট গুলো স্যার প্রাইভেট কোম্পানি বিড করে নিচ্ছে কিনে। আচ্ছা, তো টেন্ডার সিস্টেম, মানে কোলের ক্ষেত্রে প্রাইভেট ফার্ম গুলো কি কিনে নিচ্ছে থ্রু ই অকশন? শেয়ার স্যার, যে কোল ইন্ডিয়া লিমিটেডের যে শেয়ার আছে। শেয়ার কিনতে পারে তো না, এটা শেয়ার বিষয় নয়, প্রথমেই বলে রাখলাম। তো স্যার মানে স্যার যে, হ্যাঁ বলো। স্যার ইকুইটি কিনা তো এই অকশনে এর সাথে কোনো ইকুইটি বা শেয়ারের সম্পর্ক নেই এই ই অকশনের সাথে। আচ্ছা ধরো আমি তোমাদের যদি একটা হিন্ট দিই, আমাদের ইন্ডিয়াতে যত কোল মাইন আছে, এই সমস্ত কোল মাইন থেকে যে কোল এক্সকাভেট করা হয় সব কি কোল ইন্ডিয়া করে না প্রাইভেট ফার্ম করে? যত কোল মাইন আছে মিশিয়ে কিছু প্রাইভেট করে, কিছু গভর্নমেন্ট সেক্টর করে। হ্যাঁ স্যার দুটোরই হাত আছে। আচ্ছা, তো প্রাইভেট ফার্ম গুলো যখন কোল মাইনিং করে, কোল এক্সকাভেট করে, তো তারা ওই মাইন গুলোকে যে ইউজ করে, যে মাইন গুলো থেকে তারা এক্সকাভেট করে, সেই মাইন গুলো কি প্রাইভেট ফার্মের নিজস্ব? না স্যার। না স্যার। সেগুলোর ওনার কে? গভর্নমেন্ট। তাহলে তাদেরকে ইউজ করতে কিভাবে দেয়া হচ্ছে? ওই লিজের সিস্টেম স্যার, মানে কিছু সময়ের জন্য বা টাইম পিরিয়ড এরকম। তাহলে এই যে লিজটা, এই লিজটা দেওয়ার জন্যই ই অকশন করা হয়। ই অকশন অফ ন্যাশনাল অ্যাসেটের এক্সাম্পল হচ্ছে যে কোল মাইন্স গুলোকে যখন কোল ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন সেগুলোকে লিজ আউট করছে, প্রাইভেট ফার্মকে লিজ হিসাবে দিচ্ছে, যে ওই মাইন্স গুলোর ওপর তাদেরকে একটা সার্টেন টাইমের জন্য সেই মাইন্স গুলোকে ইউজ করে সেখান থেকে কোল মাইনিং করার জন্য তাদেরকে পারমিশন দিচ্ছে। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ অকশন। সেটা অকশনটা কিভাবে হয়, যে 5টা 10টা প্রাইভেট ফার্মস, কোল মাইনিং ফার্মস, তারা গভর্নমেন্টের ই অকশনে পার্টিসিপেট করে এবং যারা হাইয়েস্ট বিডার হবে, সবচেয়ে বেশি যারা বিড করবে, তাদেরকেই সেই মাইনটা গভর্নমেন্ট বা কোল ইন্ডিয়া মাইনিং করার জন্য লিজ দেবে। এটাই হচ্ছে ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ ই অকশন অফ ন্যাশনাল অ্যাসেট। তাহলে তোমরা যেটা বললে যে ই অকশন যখন হচ্ছে, সেই ই অকশনের ক্ষেত্রে ডেফিনেটলি একটা ট্রান্সপারেন্সি থাকছে, বিকজ সেটা একটা ভার্চুয়াল মোডে হচ্ছে, সেটা একটা পাবলিক ডোমেনে থাকছে, ফলে আমরা প্রত্যেকেই বিষয়টা জানতে পাচ্ছি ই অকশনটা কিভাবে হচ্ছে। এবং একই সাথে এই যে ট্রান্সপারেন্সি হচ্ছে, তার সাথে ক্রনি ক্যাপিটালিজম। ক্রনি ক্যাপিটালিজম হচ্ছে যে ক্যাপিটালিজমের বা ক্যাপিটালিস্ট সিস্টেমের একটা ড্রব্যাক, একটা উইকনেস হচ্ছে যে এই ধরনের লিজ নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে এক ধরনের একটা বলা যেতে পারে ইনফ্লুয়েন্স কাজ করে ফ্রম দি প্রাইভেট ফার্মস যারা লিজ নেয়। সেটাকে আমরা ছোট করে বলি, টেকনিক্যালি বলি ক্রনি ক্যাপিটালিজম। সেই ক্রনি ক্যাপিটালিজমটাকেও চেক করা সম্ভব হচ্ছে ডিউ টু ই অকশন। এটা তার একটা বেনিফিট সাইড। কিন্তু এই ই অকশনের একটা নেগেটিভ সাইড আছে। সেই নেগেটিভ সাইডটা হচ্ছে যে ওভার বিডিং বাই দ্য প্রাইভেট ফার্মস। যে কোনো বিডিং এর একটা বেস লিমিট থাকে, কিন্তু কোনো আপার লিমিট থাকে না। অর্থাৎ যে কোনো ধরনের অকশনের ক্ষেত্রে কোথা থেকে অকশন বিডিংটা শুরু হবে তার একটা বেস প্রাইস বলা থাকে। এবার এই বিডিংটাতে সেই জিততে পারে, বিডিংটা থেকে সেই আলটিমেটলি লিস্টটা পেতে পারে যে হাইয়েস্ট কোটেশন দেয়। ফলে ই অকশনের ফলে যেটা হচ্ছে, ডিউ টু দিস ই অকশন, সেখানে অ্যাকচুয়ালি যে অ্যাসেটটার ওপর অকশন হচ্ছে, সেই অ্যাসেটটার অ্যাকচুয়াল যা মার্কেট ভ্যালু, তার চেয়েও বেশি বিডিং করতে হয় ফার্মগুলোকে, যাতে একটা ফার্ম বাকিদেরকে ওই বিডিং এ হারিয়ে দিয়ে
তাদের কাছ থেকে ক্যাপিটাল অ্যাসেটটা বা ন্যাশনাল অ্যাসেটটা তারা লিজ হিসাবে নিতে পারে। সুতরাং ওভার ভ্যালুয়েশন হয়। এই ওভার ভ্যালুয়েশনটা কি আমরা এখানে বলছি ওভার বিডিং বাই দ্য প্রাইভেট ফার্মস। তো এই হচ্ছে বেসিক্যালি দুটো দিক, একটা পজিটিভ সাইড একটা নেগেটিভ সাইড। সেই জন্যই বোথ দ্য আনসারস আর কারেক্ট, সেই জন্য অপশন সি হবে আমাদের কারেক্ট আনসার। এবার আসি কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে সিলেক্ট কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দি ইন্টারনাল এক্সট্রা বাজেটারি রিসোর্সেস ইন ইন্ডিয়া। এক্সট্রা বাজেটারি রিসোর্স সম্পর্কে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, কারেক্ট স্টেটমেন্টটা বের করতে বলেছে। ফার্স্ট বলেছে দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ সেন্ট্রাল ফিসকাল ম্যানেজমেন্ট। আর 2 নম্বর বলেছে ইট কনস্টিটিউটস দ্য রিসোর্সেস অর ফান্ডস raised by public sector undertaking through profits, loans and equities. এই দুটো স্টেটমেন্ট দিয়েছে, দুটো স্টেটমেন্টের মধ্যে কোনটা কারেক্ট স্টেটমেন্ট সেটা জানতে চেয়েছে। কারেক্ট স্টেটমেন্ট কোনটা হবে সেটা একটু বলবে। আগে অপশনগুলো ভেবে রাখো, তারপর আমি অপশনটা দেখাচ্ছি। অপশন দেওয়া আছে কোয়েশ্চেনটায় only one, only two, both and none of the above। আমি অপশনটা একবার দেখাচ্ছি, দেখে আনসারটা বলার চেষ্টা করো। বলো, চেষ্টা করো কি হতে পারে আনসার। আচ্ছা, এই বিষয়টা কি তোমাদের আগে জানা আছে কিনা আগে আমাকে বলবে, যে ইন্টারনাল এক্সট্রা বাজেটারি রিসোর্স এইটা বলতে কি বোঝায়? এই জিনিসটা জানা না থাকলে আনসারটা পারা যাবে না, তাই একটু জিজ্ঞাসা করে নিচ্ছি যে ইন্টারনাল এক্সট্রা বাজেটারি রিসোর্স বলতে কি বোঝায়। কারো জানা আছে এই বিষয়টা? না স্যার। আচ্ছা, কারোরই কি যদি জানা না থাকে তাহলে বিষয়টা আমি বলে দেবো। আচ্ছা দেখো, বিষয়টা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, প্রায়শই পরীক্ষাগুলোতে কিন্তু দেওয়ার সম্ভাবনা থাকে, অনেক পরীক্ষায় খুব রেগুলার বেসিসে এই ব্যাপারটা থেকে প্রশ্ন আসে। আগে বিষয়টা বলে দিই, তারপর আনসারটা ডিসকাস করছি। ইন্টারনাল এক্সট্রা বাজেটারি রিসোর্সেস, এই বিষয়টা বুঝতে গেলে প্রথমেই যাদের কথা চিন্তা করতে হবে সেটা হচ্ছে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, বিশেষত যাদেরকে আমরা সিপিএসইউ বলে থাকি, সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং বলা হয় বা সিপিএসই বলা হয়, সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস। যেমন ধরে নাও ফর এক্সাম্পল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আইওসি একটা সেন্ট্রাল পাবলিক সেক্টর কোম্পানি বা সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। যেহেতু আইওসির মতন পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ গুলোতে সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লার্জেস্ট শেয়ার হোল্ডিং রয়েছে, কারণ এই কোম্পানিগুলো বেসিক্যালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোম্পানি, তার কারণ এই ধরনের কোম্পানিতে সেন্ট্রাল গভর্নমেন্টেরই লার্জেস্ট শেয়ার হোল্ডিং আছে। ফলে এই কোম্পানিগুলোর যখন কোনো ধরনের ফান্ডিং এর দরকার হয়, এদের যখন ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট থাকে, তখন এদের
যে জায়গাটা তাদের যে সোর্সেস গুলো রয়েছে যেখান থেকে তারা নিজেদের জন্য ক্যাপিটাল কালেক্ট করে বা ফান্ড কালেক্ট করে, তার মধ্যে একটা হচ্ছে যে তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে ফান্ডিং পেয়ে থাকে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এদেরকে ফান্ড করতে পারে কারণ এটা তাদেরই ওনারশিপে থাকা একটা কোম্পানি। এটাই একমাত্র সোর্স নয়, কারণ এই ধরনের কোম্পানিগুলো তারা নিজেরা নিজেদের সোর্সেস অ্যাপ্লাই করেও কিন্তু ফান্ড কালেক্ট করতে পারে। এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে যখন এরা ফান্ড পায় বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এদেরকে যখন ফান্ড দেয়, তখন অনেক ক্ষেত্রেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এই ফান্ডিং করার জন্য গভর্নমেন্টকে লোন নিতে হয়, অর্থাৎ গভর্নমেন্টকে নিজেকে বরোইং করতে হয়, করে সেটা এই আইওসির মতন কোম্পানিগুলোকে দিতে হয়। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে গভর্নমেন্টের যে পাবলিক ডেপ্ট, গভর্নমেন্টের যে লোনের পরিমাণ সেটা ন্যাচারালি বাড়ে। এই লোন যে তাদের বেড়ে যাচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, এইটাকে কম করে দেখানোর জন্য, লোনটা যাতে না বাড়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বাজেট এস্টিমেটে বা তার হিসাবে যাতে লোন না বাড়ে, তার জন্য একটা অল্টারনেটিভ ব্যবস্থা আছে। সেই অল্টারনেটিভ ব্যবস্থাটাকে আমরা বলি এক্সট্রা বাজেটিং বরোইং, বা এটাকে অনেক সময় বলা হয় অফ বাজেট বরোইং, এক্সট্রা বাজেট বরোইং বা অফ বাজেট বরোইং। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেক্ষেত্রে আইওসি কে বলবে যে তোমরা নিজেদের কোম্পানির নামে বন্ড ইস্যু করো, তোমরা নিজেদের নামে বন্ড ইস্যু করো, বন্ড ইস্যু করে মার্কেট থেকে তোমরা বরোইং করো, করে তোমরা তোমাদের ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফুলফিল করো, কিন্তু সেই বরোইং এর যে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট সেটা আমরা পে করব। অর্থাৎ ব্যাপারটা হলো যে লোনের বার্ডেনটা ক্যারি করলো গভর্নমেন্ট, কিন্তু লোনের হিসাবটা আইওসির নামের এগেনস্টে এন্ট্রি হলো, গভর্নমেন্টের নামে নয়। তাতে গভর্নমেন্টের লোন বা গভর্নমেন্টের ডেপ্ট বাড়লো না, অথচ সে কিন্তু ইনডিরেক্টলি এই সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ গুলোকে ফান্ডিং করে দিল। এইটাকে বলা হয় অফ বাজেট বরোইং বা এক্সট্রা বাজেট বরোইং। কিন্তু এখানে এক্সট্রা বাজেট বরোইং নিয়ে কথা বলেনি, বলেছে এক্সট্রা বাজেট রিসোর্সেস। এই এক্সট্রা বাজেট বরোইং হচ্ছে এক্সট্রা বাজেট রিসোর্সের একটা পার্ট। পিএসইউ গুলো তারা ফান্ড যেমন গভর্নমেন্টের কাছ থেকে ইনডিরেক্টলি পাচ্ছে ইন ফর্ম অফ বাজেট বরোইং, তেমনি তারা কিন্তু ফান্ড কালেক্ট করতে পারে নিজেদের প্রফিট থেকে, অর্থাৎ যেটাকে আমরা বলি রিইনভেস্টমেন্ট অফ প্রফিট। তারা নিজেদের প্রফিটকে রিইনভেস্ট করে তারা নিজেদের ফান্ড কালেক্ট করতে পারে বা ফান্ড রেজ করতে পারে। এবার দেখো, এই যে এক্সট্রা বাজেট বরোইং বললাম, এই এক্সট্রা বাজেট বরোইংটা আসলে কে করছে? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মতন কোম্পানি করছে। তাহলে ডেফিনেটলি দে আর টেকিং লোন টু রেজ দেয়ার ক্যাপিটাল, তাহলে লোন ফর্মেও তারা ক্যাপিটাল কালেক্ট করতে পারছে। এছাড়া যদি আইওসির মতন কোম্পানির ফান্ড কালেক্ট করার থাকে, তাহলে তারা স্টক মার্কেটে ইকুইটি ইস্যু করতে পারে, আইদার থ্রু আইপিও অর থ্রু এফপিও। তারা ফ্রেশ শেয়ার বিক্রি করেও তারা তাদের ক্যাপিটাল রেজ করতে পারে। তাহলে এখানে যে তিনটে অপশন দেওয়া আছে, এই তিনটে অপশনই কারেক্ট। যে পাবলিক সেক্টর আন্ডারটেকিং তারা প্রফিট, লোন এবং ইকুইটি এই তিনটে সোর্সেস থেকে তাদের যা প্রয়োজনীয় ফান্ড সেটাকে রেজ করে বা কালেক্ট করে। সুতরাং স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। এবার এইটার মধ্যেই যেহেতু লোনটা রয়েছে এবং যে লোনটা হচ্ছে রিলেটেড টু অফ বাজেট বরোইং, এই অফ বাজেট বরোইং বা এক্সট্রা বাজেট বরোইং এটা করার মূল উদ্দেশ্য বলেছি, গভর্নমেন্ট আইওসির ফান্ড জোগাড় করে দিচ্ছে ইনডিরেক্টলি, কিন্তু নিজের লোনের পরিমাণ কিন্তু সেক্ষেত্রে বাড়ছে না। তার মানে ইট ইজ আ ওয়ে অফ ম্যানেজিং ইউর ফিসকাল কন্ডিশন। সেই জন্য এটাকে বলছি ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ সেন্ট্রাল ফিসকাল ম্যানেজমেন্ট।
ফলে স্টেটমেন্ট ওয়ানটাও আমার কারেক্ট। ফলে এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে বোথ স্টেটমেন্ট আর কারেক্ট, অর্থাৎ অপশন সি হবে এটার কারেক্ট আনসার। এই অফ বাজেট বরোইং কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এগুলো পরীক্ষায় কিন্তু অনেক সময় দিয়ে দেয়। আসছি আমরা ফিফথ কোয়েশ্চেনে। ফিফথ কোয়েশ্চেন বলছে সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট আরআরবি অর রিজিওনাল রুরাল ব্যাংক। প্রথম বলেছে দে আর নাও বিং মার্জড উইথ পাবলিক সেক্টর ব্যাংক আন্ডার হুইচ দে ইউজ টু ফাংশন। অপশন 2 বলেছে the original mandate of their client has now been abolished, আর অপশন 3 বলেছে they cannot forward advances at commercial interest rate। এই তিনটের মধ্যে কোনটা ইনকারেক্ট বলে মনে হয়? রিজিওনাল রুরাল ব্যাংকের রেসপেক্টে প্রশ্নটা করা হয়েছে। কি হতে পারে? চেষ্টা করো একটু দেখি। আচ্ছা আমি আনসারটা বলে দিচ্ছি তোমাদের। আচ্ছা তার আগে একটু আমাকে বলো রিজিওনাল রুরাল ব্যাংক সম্পর্কে আশা করি ইনফরমেশনটা প্রত্যেকেই জানো, যে রিজিওনাল রুরাল ব্যাংক কাদের ওনারশিপে তৈরি হয়, বা রিজিওনাল রুরাল ব্যাংকগুলো তৈরি হয় কাদের দেওয়া ফান্ড নিয়ে, এটা আশা করি প্রত্যেকেই জানবে। একটা রিজিওনাল রুরাল ব্যাংক তৈরি হয় কাদের দেওয়া ক্যাপিটাল নিয়ে, এইটা আমার সিম্পল প্রশ্ন। কি উত্তর হবে এটা? স্যার স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট আর নাবার্ড। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, নাবার্ড। আচ্ছা এই আনসারটা কি কারেক্ট আনসার বলে বাকিদের মনে হয়? নাবার্ড বা স্পন্সরিং ব্যাংক স্যার। নাবার্ড হবে না স্পন্সর্ড ব্যাংক হবে? যদি স্পন্সর্ড ব্যাংক হয় তাহলে স্পন্সর্ড ব্যাংক কথাটার মানে কি? মানে মানে যে পাবলিক সেক্টর ব্যাংক গুলো স্যার, যে ব্যাংক গুলো হচ্ছে যে স্পন্সর করবে সেই আরআরবি কে, তাদের যে শেয়ার, সেটা মানে একটা যে কোনো ব্যাংক থাকবে। একটা যে কোনো ব্যাংক থাকবে। বেশ। 1976 এ একটা ইনঅ্যাক্টমেন্ট করার মধ্যে দিয়ে রিজিওনাল রুরাল ব্যাংক ইন্ডিয়াতে তৈরি করা হয়েছিল। তখন বলা হয়েছিল যে আরআরবি যেগুলো তৈরি করা হবে সেই আরআরবি কে ক্যাপিটাল প্রোভাইড করবে তিনজন, একজন হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, একজন হচ্ছে স্টেট গভর্নমেন্ট, এবং যে কোনো এক বা একাধিক স্পন্সর ব্যাংক। এই তিনজনের দেওয়া ক্যাপিটাল নিয়ে আরআরবি গুলো তৈরি হবে। ওভার দ্য ইয়ার্স আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এই ধরনের যে স্পন্সর্ড ব্যাংকগুলো, এই স্পন্সর্ড ব্যাংকগুলো যে সমস্ত আরআরবি গুলোকে ফান্ডিং করেছে, যে সমস্ত আরআরবির তারা ক্যাপিটাল শেয়ার হোল্ড করে, সেই রকম একাধিক আরআরবি কে এই ধরনের স্পন্সর্ড কমার্শিয়াল ব্যাংকের সাথে, পাবলিক সেক্টর ব্যাংকের সাথে মার্জ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সারা ভারতবর্ষে কটা আরআরবি আছে সংখ্যাটা বলতে পারবে? টোটাল নাম্বার অফ আরআরবি কটা আছে? 42।
42 সংখ্যাটা সবার ঠিক মনে হয়? ছাড়া অন্য কারোর কিছু মনে হয়? এক্সাক্ট নাম্বার ইজ 43। এই মুহূর্তে 43টা আরআরবি আছে এন্টার ইন্ডিয়াতে, যেটা একটা সময় সংখ্যাটা ছিল প্রায় 196। 196টা আরআরবি আজকে কমে দাঁড়িয়েছে 43টায়। তার কারণ কিন্তু এটা নয় যে 153টা মতন আরআরবি বন্ধ হয়ে গেছে। 153টা আরআরবির মধ্যে কিছু আরআরবি ডেফিনেটলি ক্লোজ ডাউন হয়েছে, সংখ্যাটা যদিও খুবই কম, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আইদার দুটো বা তিনটে আরআরবি কে নিজেদের মধ্যে মার্জ করে দেওয়া হয়েছে, অর কোনো আরআরবি কে, সেটাও সংখ্যাটা খুব কম নয়, কোনো আরআরবি কে তার স্পন্সরার ব্যাংকের সাথে মার্জ করে দেওয়া হয়েছে। সুতরাং আরআরবি গুলোকে পাবলিক সেক্টর ব্যাংকের সাথে ওভার দ্য ইয়ার্স একাধিকবার মার্জ করা হয়েছে। সুতরাং সেই হিসাবে ফার্স্ট অপশন ইজ কারেক্ট। সেকেন্ড অপশন বলেছে যে অরিজিনাল ম্যান্ডেট অফ দেয়ার ক্লায়েন্টেল হ্যাজ নাও বিন অ্যাবলিশড। এখন এই কথাটা বুঝতে গেলে এই টার্মটার সম্পর্কে আগে জানতে হবে যে ক্লায়েন্টেল কথাটার মানে কি। তো এই ব্যাপারে তোমাদের কারোর কিছু জানা থাকলে একটু বলার চেষ্টা করো, তারপর আমি বলছি। ক্লায়েন্টেল কথাটার মানে জানা আছে? দেখো, ক্লায়েন্টেল কথাটা শুনে মনে হচ্ছে এটা অনেক কিছু অন্য রকম, কিন্তু আসলে এটা কিছুই না, সাধারণ বিষয়। ক্লায়েন্টেল মানে হচ্ছে ক্লায়েন্ট, ক্লায়েন্টের প্লুরাল ফর্ম হচ্ছে ক্লায়েন্টেল। আরআরবির যখন তৈরি হয়েছিল তখন আরআরবির মেন ফোকাসটা ছিল রুরাল সেক্টরে এগ্রিকালচার এবং কিছু নন এগ্রিকালচারাল সেক্টরে লোন দেওয়া। যেমন ছিল ফার্মার্স, যেমন ছিল ক্রাফটসম্যান, যেমন ছিল আর্টিজেন্স, এই রকম। পরবর্তী সময়ে আরআরবির যে অ্যাক্টিভিটি, আরআরবির যে ফাংশন, সেটাকে এক্সপ্যান্ড করা হয়েছে। এখন আরআরবি শুধুমাত্র ফার্মার বা আর্টিজেন্সদেরকেই লোন দেয় তা নয়, তারা কিন্তু বিভিন্ন এমএসএমই, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, তাদেরকেও লোন দেয়, বিভিন্ন রুরাল ইন্ডাস্ট্রিগুলোকে লোন দেয়। এবং এটা ডেফিনেটলি তোমাদের জানা উচিত যে আরআরবির বিভিন্ন যে ব্রাঞ্চেস গুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করে গভর্নমেন্ট তার বিভিন্ন স্কিমের বেনিফিশিয়ারিদের ডিসবার্সমেন্ট করে। অর্থাৎ সরকারি যে বিভিন্ন প্রকল্পগুলোর মাধ্যমে বিভিন্ন বেনিফিশিয়ারিদেরকে যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, সেই টাকা পয়সার ডিস্ট্রিবিউশন বা ডিসবার্সমেন্টটা আরআরবির মাধ্যমে করা হয়। ফলে যাদেরকে মূলত ক্লায়েন্ট হিসাবে রেখে, যাদের কথা ভেবে আরআরবি তৈরি হয়েছিল, সেই অরিজিনাল ক্লায়েন্টেলটা এখন আজকে অনেকটা বেশি এক্সপ্যান্ডেড। অর্থাৎ নতুন নতুন সেক্টরে আরআরবি রয়েছে, নতুন নতুন সেক্টরে আরআরবি লেন্ডিং করছে। দ্যাটস ওয়াই তার অরিজিনাল ম্যান্ডেট অফ দেয়ার ক্লায়েন্টেল এটাকে অ্যাবলিশড হয়েছে বলেই আমরা ধরে নিচ্ছি। সেই হিসাবে অপশন 2 ইজ কারেক্ট। আর থার্ড অপশন বলা হয়েছে দে ক্যানট ফরওয়ার্ড অ্যাডভান্সেস অ্যাট কমার্শিয়াল ইন্টারেস্ট রেট। যখন আরআরবি 1976-এ তৈরি হয়েছিল তখন এটা আরআরবি অ্যাক্টের মধ্যেই বলা ছিল যে আরআরবি রুরাল সেক্টরে লোন দেবে অ্যাট এ সাবসিডাইজড রেট, অর্থাৎ কমার্শিয়াল ইন্টারেস্ট রেট যেটা মার্কেট রেট অফ ইন্টারেস্ট তার চেয়ে কম রেট অফ ইন্টারেস্টে আরআরবি লোন দেবে। এই অবজেক্টিভ নিয়ে তারা শুরু করেছিল। বাট ডিউরিং 1990s বহু আরআরবি they were earning huge financial losses. তার মূল কারণ ছিল সাবসিডাইজড রেট অফ ইন্টারেস্টে লোন দেওয়া। ফলে আরআরবির সার্ভাইভালটাই সমস্যার মধ্যে দাঁড়িয়েছিল, যেইভাবে চলতে থাকলে আরআরবি গুলো সার্ভাইভই করবে না ইন নিয়ার ফিউচার। ফলে প্র্যাকটিক্যালি যেটা হলো
সেটা হচ্ছে যে 1998-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ডিসিশন নেয়, যেখানে বলা হয় যে আরআরবি গুলো তারা যদি অ্যাফোর্ড করতে পারে, তাদের পক্ষে যদি সম্ভব হয়, তারা সাবসিডাইজ ইন্টারেস্ট রেটে তারা লোন দেবে। কিন্তু যদি তাদের পক্ষে সেটা অ্যাফোর্ড করা পসিবল না হয়, তাহলে তারা কমার্শিয়াল রেট অফ ইন্টারেস্টেও লোন দিতে পারে। সো 1998 অনওয়ার্ডস আরআরবি কিন্তু তারা কমার্শিয়াল ইন্টারেস্ট রেটেও লোন দিতে পারে। সো অপশন 3 ইজ নট কারেক্ট। ফলে 1 and 2 এই দুটোই আমার কারেক্ট হচ্ছে, নট দ্য অপশন 3। ঠিক আছে, এখানে অপশন বলেছে which one is the incorrect statement, তাহলে আমার কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। এই হচ্ছে আরআরবির বিষয়টা। চলো স্যার, বলো। স্পন্সর ব্যাংকের মধ্যে নাবার্ডও হতে পারে তো? না, স্পন্সর্ড ব্যাংক পরিষ্কারভাবে আরআরবি অ্যাক্টে বলা হয়েছে স্পন্সর্ড ব্যাংকস মাস্ট বি এ কমার্শিয়াল ব্যাংক। ঠিক আছে স্যার। আসছি আমরা পরের কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 6। সিলেক্ট দ্য কারেক্ট এফেক্ট in the case the process of fiscal consolidation is paused by the government to help economy come out of ensuing slowdown। কোয়েশ্চেনটার মানে হচ্ছে যে ইকোনমিক স্লোডাউন থেকে বা ইকোনমিক রিসেশন ধরে নিতে পারো, তার থেকে ইকোনমিকে প্রোটেক্ট করার জন্য গভর্নমেন্ট ফিসকাল কনসলিডেশনের প্রসেসকে বন্ধ রেখেছে। ফিসকাল কনসলিডেশন প্রসেসকে বলা যেতে পারে সাসপেন্ড রাখা হয়েছে ফর রিকভারি অফ দ্য ইকোনমি ফ্রম স্লোডাউন অর রিসেশন। তার এফেক্ট কি হতে পারে সেটাই এখানে জানতে চাওয়া হয়েছে। দুটো অপশন আছে, একটা হচ্ছে ইন্টারেস্ট রেট উইল রাইজ, আর 2 নম্বর হচ্ছে ইনভেস্টার্স ইন দ্য গভর্নমেন্ট বন্ডস উইল ফেচ লস। ইন্টারেস্ট রেট বাড়বে এবং যারা গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করেন তারা লস আর্ন করবেন এই ফিসকাল কনসলিডেশন বন্ধ রাখার জন্য। কোনটা এক্ষেত্রে আনসার হবে, কোনটা এই ফিসকাল কনসলিডেশন বন্ধ রাখার এফেক্ট হবে সেটাই জানতে চেয়েছে। একটু ভালো করে ভেবে উত্তরটা বের করার চেষ্টা করো, তারপর আমি আনসার নেব এবং সঙ্গে এক্সপ্লেনেশন। বলা যাবে? না স্যার। বাকি কেউ চেষ্টা করবে? দেখো, আমাকে প্রথম যেটা একটু বলার চেষ্টা করো, আনসারটা তোমরাই দেবে, আমি জাস্ট তোমাদেরকে একটুখানি হেল্প করব শুধুমাত্র। ফার্স্ট আমাকে যেটা বলার চেষ্টা করো সেটা হচ্ছে ফিসকাল কনসলিডেশন, এই কথাটার কি মানে হতে পারে বলে তোমাদের মনে হয়? ফিসকাল কনসলিডেশন বলতে কি বোঝায়? আচ্ছা, কনসলিডেশন, কোনো কিছুকে কনসলিডেট করা, এটার মানে কি? ঘনীভূত করা, মানে এক জায়গায় নিয়ে আসা, কনসলিডেট করা। এখানে ঠিক সেই সেন্সে ইউজ হচ্ছে না,
বাট কনসলিডেশন বা কোনো কিছুকে কনসলিডেট করা মানে হচ্ছে জিনিসটাকে সিস্টেমেটিক করা বা জিনিসটাকে বলা যেতে পারে টাইটেন্ড করা। তাকে কনসলিডেট করার কথা বলা হয়েছে, গভর্নমেন্টের ফিসকাল কন্ডিশনকে কনসলিডেট করার কথা বলা হয়েছে। এখন গভর্নমেন্ট ফিসকাল কনসলিডেশন কিভাবে করে, সহজ করে একটু বলে দিচ্ছি যে গভর্নমেন্ট তার নিজের ফিসকাল কন্ডিশনকে ইমপ্রুভ করে কিভাবে, কিভাবে গভর্নমেন্ট তার ফিসকাল কন্ডিশনটাকে খারাপ হয়ে যাওয়া থেকে আটকায়। যদি এইভাবে প্রশ্নটা করি তাহলে কি উত্তর হবে? নিজের ফিসকাল কন্ডিশনকে ইমপ্রুভ করতে গেলে গভর্নমেন্টকে কি করতে হবে? সাবসিডি কমিয়ে দেওয়া, ট্যাক্স রেট বাড়ানো। আচ্ছা, সাবসিডি কমিয়ে দেওয়া হলো একটা, আর কিছু? ট্যাক্স রেট বাড়ানো। ট্যাক্স রেট বাড়ানো। আচ্ছা, ট্যাক্স রেট বাড়ানো, আর কিছু? স্যার গভর্নমেন্টের স্কিম গুলো কমিয়ে দেওয়া। সেটা ওভারঅল ধরো গভর্নমেন্ট তার এক্সপেন্ডিচার কমাচ্ছে, এইভাবেই যদি ধরি। আর কিছু? আর একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বাদ চলে যাচ্ছে, ইন্টারেস্ট রেট বাড়ানো। না, গভর্নমেন্ট ইন্টারেস্ট রেট বাড়াবে কি করে? গভর্নমেন্ট কি ইন্টারেস্ট রেট বাড়াতে পারে? যেটা বাদ যাচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্ট উইল ট্রাই টু রিডিউস ইটস ডেট। গভর্নমেন্ট তার বরোয়িংটাকে কন্ট্রোল করবে, গভর্নমেন্ট তার লোন নেওয়াটাকে কমাবে, যতটা সম্ভব লোন না নেওয়া যায় তার চেষ্টা করবে। এইগুলো হচ্ছে বেসিক্যালি ফিসকাল কনসলিডেশনের ইনস্ট্রুমেন্ট। এগুলোর মধ্যে দিয়েই গভর্নমেন্ট ফিসকাল কনসলিডেশন করে। এবার এখানে বলেছে যে রিসেশন বা ইকোনমিক স্লোডাউন থেকে বাঁচার জন্য, ইকোনমিকে বাঁচানোর জন্য গভর্নমেন্ট ফিসকাল কনসলিডেশন বন্ধ রাখবে। খুব স্বাভাবিক, ইকোনমিকে স্লোডাউন থেকে প্রোটেক্ট করতে গেলে গভর্নমেন্টকে এইগুলোর কোনোটা করলেই চলবে না। স্লোডাউন থেকে ইকোনমিকে প্রোটেক্ট করতে গেলে গভর্নমেন্টকে তার যে এক্সপেন্ডিচার, সেই এক্সপেন্ডিচার হিউজলি বাড়াতে হবে। গভর্নমেন্ট তার এক্সপেন্ডিচার তখনই বাড়াতে পারবে যখন গভর্নমেন্ট উইল টেক মোর অফ লোন। এক্সপেন্ডিচার বাড়াতে গেলে গভর্নমেন্টকে তার বরোয়িং বাড়াতে হবে। গভর্নমেন্টকে ইকোনমিকে প্রোটেক্ট করার জন্য সাবসিডি কমালে চলবে না, সাবসিডি বাড়াতে হবে। এবং ট্যাক্স বাড়ালে চলবে না, গভর্নমেন্টকে ট্যাক্স কমাতে হবে। ঠিক যা কনসলিডেশন বলতে বোঝায় ঠিক তার উল্টো কাজগুলো করতে হবে। এবার যেটা মেন দাঁড়ালো বিষয়টা, সেটা হচ্ছে ট্যাক্স কমাচ্ছে মানে গভর্নমেন্টের রিসিপ্ট কমে যাচ্ছে। অন্যদিকে গভর্নমেন্ট তার এক্সপেন্ডিচার বাড়াচ্ছে মানে তার এক্সপেন্ডিচার বাড়ছে। একদিকে গভর্নমেন্টের আর্নিং কমছে, অন্যদিকে তার এক্সপেন্ডিচার বাড়ছে। তার মানে তার ফিসকাল ডেফিসিট, বাজেট ডেফিসিট, প্রাইমারি ডেফিসিট, এই যত ধরনের ডেফিসিট হয় সেই ডেফিসিট গুলো বাড়বে। ডেফিসিট গুলোকে মেকআপ করতে গেলে গভর্নমেন্টকে কি করতে হবে? ডেফিসিটকে মেকআপ করতে গেলে ডেফিসিট ফাইন্যান্সিং করতে হয়। ডেফিসিট ফাইন্যান্সিং মানে কি? গভর্নমেন্ট উইল হ্যাভ টু টেক মোর লোন। এইবার যেটা সমস্যা হবে সেটা হচ্ছে গভর্নমেন্ট যখন বেশি করে লোন নেবে ফ্রম মার্কেট, গভর্নমেন্ট লোন মানে শুধুমাত্র আরবিআইর কাছ থেকে নেওয়া লোন নয়। আরবিআইর কাছ থেকে গভর্নমেন্ট যেটুকু লোন নেবে তার অনেক গুণ বেশি লোন নেবে ফ্রম মার্কেট বরোয়িং, বাই ইস্যুইং গভর্নমেন্ট বন্ড, ট্রেজারি বিল, ক্যাশ ম্যানেজমেন্ট বিল। এই ধরনের যত ইনস্ট্রুমেন্ট আছে, মানি মার্কেট থেকে ক্যাপিটাল মার্কেটে বন্ড ইস্যু করে, মানি মার্কেটে ট্রেজারি বিল ইস্যু করে, ক্যাশ ম্যানেজমেন্ট বিল ইস্যু করে গভর্নমেন্ট লোন নেবে। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে গভর্নমেন্টের দিক থেকে যেহেতু লোনের ডিমান্ড বাড়ছে, ফলে ওভারঅল ইকোনমিতে, আমাদের ইকোনমির যে ফিনান্সিয়াল সেক্টর, সেখানে ডিমান্ড ফর লোন বাড়বে। আর ডিমান্ড ফর লোন বাড়লে যেটা হবে সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট উইল রাইজ। ইন্টারেস্ট রেটটা কিছুই না, ইন্টারেস্ট রেটটা হচ্ছে লোন নেওয়ার জন্য আমাদেরকে যে প্রাইসটা দিতে হয়। সহজভাবে বলতে গেলে আমরা ইন্টারেস্ট যেটা দিই সেটা হচ্ছে লোন নেওয়ার জন্য তার বদলে যে প্রাইসটা দিচ্ছি।
তাহলে জিনিসের ডিমান্ড বাড়লে যেমন তার প্রাইস বাড়ে, তেমনি লোনের ডিমান্ড বাড়লে ইন্টারেস্ট রেট বাড়বে। তাহলে প্রথম এফেক্ট যেটা আমরা বুঝতে পারলাম, কনসলিডেশন, তার ফলে ইন্টারেস্ট রেটটা বাড়বে। এবার এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে গভর্নমেন্ট বন্ড, এই বন্ডের যে নিজস্ব ফেস ভ্যালু থাকে এবং বন্ডের এই ফেস ভ্যালুর সাথে এই ইন্টারেস্ট রেটের একটা সম্পর্ক আছে। ফেস ভ্যালুর সাথে, বা যেটাকে আমরা বলে থাকি বন্ড প্রাইস, সেই বন্ড প্রাইসের সাথে ইন্টারেস্ট রেটের একটা ইনভার্স রিলেশন আছে। ইনভার্স রিলেশন ইন দ্য সেন্স, এক মিনিট, ইনভার্স রিলেশন ইন দ্য সেন্স যে ইন্টারেস্ট রেট যদি আমার বাড়ে তাহলে বন্ড প্রাইস কমবে। কেন রেট অফ ইন্টারেস্ট বাড়লে বন্ড প্রাইস কমবে সেটা আমি পরে পড়াবো, কিন্তু এই মুহূর্তে ঠিক নয়, বেসিক জিনিসটা শুধু বলছি, রিলেশনটা মাথায় রাখবেন। আমাকে নেক্সট দিনের ক্লাসে একটু প্রথমে মনে করিয়ে দেবে যে স্যার রেট অফ ইন্টারেস্ট আর বন্ড প্রাইসের ইনভার্স রিলেশনটা বোঝাবেন বলেছিলেন। রেট অফ ইন্টারেস্ট বাড়লে বন্ড প্রাইস কমে। বন্ড প্রাইস কমলে কি হবে, যারা বন্ডের ইনভেস্টর তারা কিন্তু লস করবেন। কেন লস করবেন? আমরা সবসময় মনে করি যে শেয়ার কিনে শেয়ার বিক্রি করলে লাভ করা যায়, কিন্তু এটা আমরা অনেকেই জানি না যে গভর্নমেন্ট বন্ড গুলো শেয়ারের মতন রিসেল করা যায়। আমি আজকে 500 টাকার ফেস ভ্যালুর একটা বন্ড কিনলাম, ইন নেক্সট 2 মান্থস ধরে নাও রেট অফ ইন্টারেস্ট বেড়ে যাওয়ার ফলে এই বন্ড প্রাইস সেটা 500 থেকে কমে 400 হলো। আমি অ্যাজ অ্যান ইনভেস্টর 500 টাকায় কেনা বন্ড যদি এখন আমার কোনো লিকুইডিটি নেসেসিটি থাকে, আমার যদি টাকার দরকার থাকে, তাহলে আমি বন্ড বিক্রি করতে বাধ্য হব। কিন্তু আমি যখন বন্ড বিক্রি করতে যাব তখন 500 টাকার বন্ডের প্রাইস বা তার ফেস ভ্যালু কমে দাঁড়িয়েছে 400 টাকা, তাহলে আমার স্ট্রেট ওয়ে একটা বন্ডে 100 টাকা আমার লস হবে। ফলে রেট অফ ইন্টারেস্ট যেটা বাড়ছে তার থেকে বন্ড প্রাইস কমছে। বন্ড প্রাইস কমার ফলে যারা বন্ডের ইনভেস্টর দে উইল ইনকার ফিসক্যাল লস, দে উইল ইনকার লসেস। তাহলে 1 এরটাও ট্রু, 2 এরটাও ট্রু। ফলে কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 6 এর আনসার এবং তার এক্সপ্লেনেশন। আজকে 6টা কোয়েশ্চেন ডিসকাস করা থাকলো, পরের দিন আমরা আরো কতগুলো কোয়েশ্চেন ডিসকাস করব।